This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. नमस्कार रात 8टा बजे আপনার সামনে হাজির ছোটকাটা আপনার কথা বলতে মস্তানি আর রাজনীতি এই দুই শব্দের মধ্যে আপাতভাবে কোনো যোগ থাকার কথা নয় কিন্তু আজকাল এই দুটো শব্দ নাকি মিলে মিশে একাকার হয়ে গেছে মানি আর মাসল রাজনীতির আসল সোহম মনে আছে তো মিষ্টি মুখে সেই ছোট্ট ছেলেটা সোহম অভিনেতা আজ রাজনীতিক অভিনেতা থেকে সেদিনের সোহম আজ নেতা নেতাগিরি কিছু দেখালেন বটে সিসিটিভির এক টুকরো ছবি দেখালাম স্পষ্ট সোহমকে দেখে চিনতে পারছেন সোহমকে কি দেখা যাচ্ছে কাউকে মারতে ঘটনাস্থল নিউ টাউনের এক রেস্তোরাঁ যাকে মারছেন তিনি রেস্তোরাঁর মালিক ছবি ভাইরাল সবার মুখে সোহম আর সোহমের মুখে অভিষেক দেখাবো তার আগে কালীঘাটের ছবি দেখুন 30 হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ছবি ভালো করে দেখুন আজ খুব গুরুত্বপূর্ণ মিটিং করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বাসভবনে নবনির্বাচিত সাংসদদের ডেকেছিলেন দলের বেশ কিছু নেতাও ডাক পেয়েছিলেন এই মিটিংয়ে 29-এর পর বরাবর কনফিডেন্ট তৃণমূল সুপ্রিমো আজ আরও কনফিডেন্ট বললেন ওয়েট অ্যান্ড ওয়াচ নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে বাট যে কতদিন থাকে একটু সামলাতে দিন নতুন জেতা সাংসদদের সুপ্রিমো ডেকেছেন সঙ্গে দলের বেশ কিছু নেতা 24-এ 29 পেরিয়ে 26-এর টার্গেট সেট হলো নাকি শহর তৃণমূল বিমুখ হওয়ার ওষুধ খোঁজা হলো জানেন তো এবার তৃণমূলের জয় জয়কারের মধ্যে শহরাঞ্চলে বেশ খারাপ করেছে শাসক দল মমতা ব্যানার্জির নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে 4টে ওয়ার্ডে পিছিয়ে রয়েছে তৃণমূল একটা হিসেব দেখুন এই শহরে শাসকের কাঁটা কোথায় কোথায় তৃণমূলের হাতে থাকা প্রায় 70টা ওয়ার্ডে বিজেপির লিড বিধায়ক মেয়র পরিষদ দেবাশিস কুমারের ওয়ার্ডে লিড বিজেপির পুরসভার 4 মেয়র পরিষদের ওয়ার্ডে পিছিয়ে রয়েছে তৃণমূল মন্ত্রী শশী পাঁজা তার কেন্দ্র শ্যামপুকুরে লিড বিজেপির জোড়াসাঁকো বিধানসভায় পিছিয়ে তৃণমূল মন্ত্রী চন্দ্রিমা এবং শশীর বাড়ি যে ওয়ার্ডে সেখানেও এগিয়ে বিজেপি বড় চেয়ারম্যান জুঁই বিশ্বাসের ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল একমাত্র সংখ্যালঘু প্রভাবিত ওয়ার্ডগুলো থেকে বড় লিড পেয়েছে জোড়াফুল 24-এর ফলের পর 26-এর জন্য তৃণমূলের মনোবল বেড়েছে কোনো সন্দেহ নেই কিন্তু কাঁটা ওপরাতে কাঁটা ছেঁড়া তো চলবেই ফিশ বোন অ্যানালিসিস কংগ্রেসের শিবিরেও ওয়ার্কিং কমিটির বৈঠক ছিল আজ ছিলেন অধীর চৌধুরীও অধীর চৌধুরী ছিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা আজ ওয়ার্কিং কমিটি রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা করার প্রস্তাব দিল চলুন একে একে চোখ রাখি একের পর এক ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে তৃতীয়বার জেতা এমপি রেকর্ড মার্জিনে তৃণমূলের সাধারণ সম্পাদক দলের নাম্বার 2 আচ্ছা কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দিলে তার শাস্তি কি হতে পারে পাঠশালায় সেটাই শেখালেন চণ্ডীপুরের তৃণমূলের এমএলএ সোহম চক্রবর্তী কোনো থিওরির ব্যাপার ট্যাপার নেই পুরোটা প্র্যাকটিক্যাল হাতে কলমে ক্লাস নিয়েছেন গতকাল নিউ টাউনে আসুল আলমের রেস্তোরাঁয় সোহম বলছেন আসুল আলম অভিষেকের নামে গালাগাল করেছিলেন আজ অবশ্য ক্ষমা টমা চেয়েছেন মাস্টার মশাই সোহম চলুন সোহমের পাঠশালায় সোহমের গতিসূত্র শিখি
একজন বিধায়ক হিসেবে কখনো এই ধরনের আউটবাস্ট বা এরকম রিয়াকশন হওয়া উচিত নয়। বাট আমি ক্ষমাপ্রার্থী যদি এরকম হয়ে গিয়ে আমার থেকে আমার অন্যায় হয়েছে এটা করা। কথায় বলে সব ভালো যার শেষ ভালো, শেষমেশ ক্ষমা চাইলেন এমএলএ সোহম। হয়তো উচিত ছিলই না সত্যি, বাট তার জন্য আমি যথেষ্ট অনুশোচনা করছি এবং তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। ঘটনার শুরু শুক্রবার। নিউ টাউনের এক রেস্তোরাঁয় শুট করছিলেন অভিনেতা এমএলএ সোহম। নিউ টাউনের রেস্তোরাঁতে শুটিং চলাকালীন অভিনেতা সোহম চক্রবর্তীর নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে রেস্তোরাঁর মালিক এবং কর্মীদের বচসা, এমনকি অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে হোটেল মালিককে মারধর করার অভিযোগ। কিছু হয়নি, যে এখানে এরকমভাবে এদের উদ্ভূত এদের ব্যবহারটাই সেটা চরমভাবে আমাদেরকে আকর্ষিত করেছে। দেখো, গালাগালি করবে উল্টোপাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি একটু নাম সেটা তো মানা যায় না। যাই হোক, মোটামুটি করেছি, 4টে চর মেরেছি, ছোটখাটো বিষয়। এখন ভুল হয়েছে, ক্ষমা চাইছি বললেও শুক্রবারের ঘটনার পর এই ছিল সোহমের কথা। ছোট বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করায় মেরেছেন। আচ্ছা, অভিষেক সম্পর্কে কেউ কুকথা বললেই তাকে মারতে হবে? এমএলএও মারবেন? শুক্রবার মারধরের পর সোহমের কথায় বা বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু কোনো অনুতাপের চিহ্ন ছিল না। ওরা রীতিমতো আমাদের স্টাফদের এক এক করে ধরে ধরে মারতে লাগছে। এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে, কে বলেছিস? তুই বলেছিস? আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওনার 7-8 জন বডিগার্ড ছিল, তারপরে এক লাথ মারলো। আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম। একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে, গায়ে হাত তোলে। এখানে মেরেছে, ঠিক আছে, ওনার নিরাপত্তারক্ষী, ঠিক আছে, সোহম নিরাপত্তারক্ষী আমাকে মেরেছে, আরও স্টাফকে মেরেছে, ঠিক আছে। সোহম বলছেন রেস্তোরাঁর মালিক অভিষেককে গালিগালাজ করেছিলেন। বলছে ওসব এমএলএ ফেমএলএ আমরা চিনি না, আমরা কোনো অভিষেক বাজিকে পাত্তা নেই, এসব উল্টোপাল্টা কথা নাকি বলেছে। একদম মিথ্যেভাবে বলা হচ্ছে। আমাদের স্যার নিজেই একজন টিএমসির একনিষ্ঠ সমর্থক। এমনকি যেদিন ওয়েস্ট বেঙ্গলে ভোটের রেজাল্ট হয়, মিষ্টি নিয়ে এসেছিল সেদিন, ঠিক আছে, তারপরেও উনি কেন ওনাকে নিয়ে এরকম গালাগালি করবে? শুধু কথাটা এখানে এটাই ছিল, সে অভিষেক ব্যানার্জি হতে পারে আর মোদি হতে পারে। এখানে তো আমার 1 টাকা বেনিফিট কিংবা পার্সোনালি আমি নেইনি শুটিংটা করার জন্য, অতএব আমার বিজনেসটা খারাপ করবেন না, গাড়িটা একটু সাইড করে নিন। সোহমবাবু একটা অভিযোগ করছেন যে আপনাদের মালিক তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সোহমবাবুকে অসভ্য ভাষায় গালি। না 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 না, উনি ভুল বলছে। উনি ওটা নিজের পিঠ বাঁচানোর জন্য বলছে। উনি বলেছে যে গাড়ি দুটো পার্কিং করেছে, বলছে ওনার এক বডিগার্ড বলছে যে ওটা সোহমবাবুর গাড়ি, ঠিক আছে, তো বলছে সোহমবাবুর হোক আর নরেন্দ্র মোদীরই হোক, গেস্ট আসছে, গাড়িগুলো একটু সাইড করতে। উনি এই কথাটা বলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে সর্বভারতীয় নেতা, আমাদেরও নেতা, বাংলার জনগণের সবারই নেতা। এরপরে ওনাদের তরফ থেকে একটাই কথা ভেসে আসলো, যেটার মেন উদ্দেশ্য ছিল এটাই যে উনি অভিষেক স্যারের ফ্রেন্ড। কর্মীরা বলছেন উল্টে দাদাগিরি করতে সোহম অ্যান্ড কোম্পানি অভিষেকের নাম ভাঙানোর চেষ্টা করেছেন। খবর পেয়ে পুলিশ এলো, তারপর টেকটো সিটি থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে এসে পৌঁছয়। রেস্তোরাঁর মালিক তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং সেক্ষেত্রে রেস্তোরাঁর মালিক তিনি যেটা অভিযোগ করছিলেন যে পুলিশ তাকে দিয়ে একটি মুচলেখা লিখিয়ে নিয়েছে যে তার কোনো রকম কোনো অভিযোগ নেই। লোকাল থানা আমাদেরকে ডেকে নিয়ে গেল, আমাকে কিছুক্ষণ বসালো, কিছুক্ষণ বসিয়ে একটা কাগজে লিখিয়ে নিল যে আমার কোনো এলিগেশন নেই, না হলে আমার কেস করবে। আমার রেস্টুরেন্ট, সোহম আমাকে বলছে তো রেস্টুরেন্ট কালকে বন্ধ করে দেবো। এমএলএ বলছেন অভিষেকের নামে গালিগালাজ করায় তিনি মেরেছেন। তারপর থানা ডেকে নিয়ে গিয়ে রেস্তোরাঁর মালিককে দিয়ে মুচলেখা লেখালো। ঠিক কাজ? এটা আমি ঠিক জানি না, যদি করে থাকে অন্যায় করেছে, নিশ্চিতভাবে অন্যায় করেছে। শোভন কিন্তু খুব ঠান্ডা মাথার ছেলে এবং খুব সাবমিসিভ ছেলে, ঔদ্ধত্য নেই। সোহম চক্রবর্তী আমার বন্ধু অভিনেতা, সেই সোহম চক্রবর্তী এই সোহম চক্রবর্তী নয়। এই সোহম চক্রবর্তী হলো তৃণমূল কংগ্রেসের থেকে ক্ষমতার অপব্যবহারকারী সোহম চক্রবর্তী। হয়তো কোনো হিট অফ দ্য মোমেন্টে হয়ে গেছে, আমি জানি না, ঘটনাটা আমি শুনিও নি, ফার্স্ট আপনার কাছে শুনছি, কিন্তু নিজেই আমি বিশ্বাস করি যে মিটিয়ে নেয়। প্রবীণ নেতা ফিরহাদ হাকিমের কথাটা শুনলেন তো, অন্যায় করেছে, মিটিয়ে নেবে। সেই জন্যই কি শুক্র রাতের বেশ করেছে মেজাজের সোহম শনিবার ক্ষমা চাইছেন? পুলিশও নড়ছে।
শনিবার সকালে টেকনোসিটি থানার পুলিশ তারা এই রেস্তোরাঁতে এসে পৌঁছন। এখানকার যারা কর্মী বা ম্যানেজাররা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন, কারণ রেস্তোরাঁর ম্যানেজার তিনি যেটা দাবি করছেন তাকেও মারধর করা হয়েছে। ম্যানেজারের তরফ থেকে লিখিতভাবে টেকনোসিটি থানার পুলিশের কাছে একটি অভিযোগ জমা করা হয়েছে, আর সেই অভিযোগে কিন্তু অভিনেতা সোহম চক্রবর্তী, তার উপস্থিতি এবং তার কি ভূমিকা ছিল সবটাই কিন্তু উল্লেখ করা হয়েছে। এবার হিট অফ দ্য মুভমেন্ট তখন একটা ধাক্কা মারি তারপর পেরা চত্থাপুর আমি মেরেছি, অবশ্যই বলছি। কিন্তু সেটা হয়তো হওয়া উচিত ছিল না, কিন্তু হিট অফ দ্য মুভমেন্ট, রক্তে মাংসে মানুষ হয়েছে, ঠিক আছে, এখন সেটা আমরা প্যাচআপ করব। সত্যি ভুলটা বুঝলেন সোহম, নাকি কোনো নেতা বা দলের নির্দেশে মিটমাট করে নেওয়ার পথে হাঁটছেন? পুলিশ কি এমএলএর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপের রাস্তায় হাঁটবে? তাহলেই তো বলা যাবে সব ভালো যার শেষ ভালো। ইন্ডিয়া শাইনিং, শেষ হাসি ইন্ডিয়াই হাসবে। রবি সন্ধে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার শপথ, তার ঠিক কয়েক ঘন্টা আগে কালীঘাটে বৈঠকের পর মমতা ব্যানার্জি দাবি করলেন নতুন সরকার ইন্ডিয়াই গড়বে। নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে, বাট যে কতদিন থাকে একটু সামলাতে দিন, একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে। কেন বললেন তার ব্যাখ্যাও দিয়েছেন। এনডিএ জোটের সঙ্গে ইন্ডি জোটের তফাতও বুঝিয়েছেন। এনডিএ আর ইন্ডিয়ার মধ্যে তফাৎ কি জানেন? এনডিএতে যে টিমগুলো আছে সবার প্রতি আমার রেসপেক্ট আছে, আর ওদের চাওয়াটাও বেশি আছে, কিন্তু ইন্ডিয়াতে যারা আছে আমরা কিছু চাই না, আমরা শুধু মানুষের ভালো চাই, দেশের ভালো চাই। তাই মনে রাখবেন, উই আর ডেডিকেটেড অ্যান্ড ডিটারমাইন্ড। সেই জন্য লেট আস ওয়েট অ্যান্ড ওয়াচ। তার মানে চাওয়া পাওয়াতেই ভাঙবে এনডিএ জোট। নরেন্দ্র মোদী যে জোটের নয়া নামকরণ করেছেন অর্গানিক অ্যালায়েন্স, জৈব জোট। গত বুধবার ইন্ডিয়া জোট যে বৈঠক করেছিল সেই বৈঠকের পরও একই বার্তা দিয়েছিলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ইন্ডিয়া এখনই সরকার গঠনের কথা বলছে না মানে এই নয় ভবিষ্যতে গড়ার চেষ্টা হবে না, সঠিক সময়ের অপেক্ষা। Will continue to fight against the fascist rule of the BJP led by Modi. We will take appropriate steps at the appropriate time to realize the people's desire not to be ruled by the BJP's government, and this is our decision. বলতে পারেন আজ সেই সুরই মমতা ব্যানার্জির গলাতেও শোনা গেল। এনডিএতে সামিল চন্দ্রবাবু নাইডুকে কোট আনকোট বন্ধু দাবি করে চাপ কি বাড়িয়ে রাখার চেষ্টা করলেন? They are our friends, why? Don't forget, we maintain the good relation with them. So whatever we have the demand, we will request them also. Who told you they are not with us? রাজনীতির কৌশলটা শুনুন, দেখুন একবার। চন্দ্রবাবু নাইডু এই মুহূর্তে তৃণমূলের চরম রাজনৈতিক শত্রু শিবিরের অন্যতম ভরসার নাম। সেই চন্দ্রবাবু নাইডুকে বন্ধু বলে বসলেন। তাহলে এটাই কি বোঝাতে চাইলেন নাইডুর মতো নেতারা দু নৌকায় পা দিয়ে রেখেছেন, তারাও সঠিক সময়ের অপেক্ষা করছেন? দলের সাংসদদেরও আজ বলে দিলেন সংসদে গিয়ে চুপ করে বসে থাকা চলবে না, আওয়াজ তুলতে হবে। আমাদের এমপিদের পরিষ্কার বলেছি যে আমাদের পারফরমেন্স, আমরা বসে থাকার জন্য যাচ্ছি না। এটা কেউ ভাববেন না ইন্ডিয়া আজকে স্টেক করেনি বলে কাল করবে না। উই আর ওয়েটিং অ্যান্ড ওয়াচিং দ্য সিচুয়েশন। কান্ট্রি নিডস চেঞ্জ। মোদিকে কেউ চায় না। সংসদে টিম তৃণমূলে কাকে কোন দায়িত্ব দেওয়া হয়েছে ঘোষণা করে দিয়েছেন মমতা ব্যানার্জি। সূত্র বলছে সাংগঠনিক দায়িত্বে বেশি মন দিতে চান বলে সংসদে কোনো পদে থাকছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। And party nominated Sudip Bandyopadhyay as the leader of Lok Sabha, Chief Whip Kalyan Banerjee, and Deputy Leader
काकुली घोष दस्तीदार। हम पैनल ऑफ चेयरमैन, स्टैंडिंग कमेटी चेयरमैन बाद में करेंगे। और राज्यसभा में लीडर डेढ़ हुआ है, डेप्यूटी लीडर सागरिका घोष हुआ है और चीफ হুইপ हुआ है नादिम। তবে মেদিনীপুর ক্ষত ভুলতে পারছেন না। ভোটের ফল বেরোনোর দিন বলেছিলেন, আজও বললেন পূর্ব মেদিনীপুরে ভোট লুট হয়েছে। কারণ নাম নেননি, কিন্তু ইঙ্গিতেই নিশানা স্পষ্ট। টোটালটাই লুট। ডিএম চেঞ্জ করেছে, আইসিগুলো চেঞ্জ করেছে, পুলিশের সেন্ট্রাল ফোর্স দিয়ে টোটালটাই রেড করা হয়েছে। মনে হচ্ছে যেন একটা আইসোলেটেড লুটেরা দ্বীপ তৈরি হয়েছে লুট করবার, টাকা পয়সা থেকে শুরু করে জনগণের ভোট। 57টা মামলা করেছে এক মাসে, পোলিং এজেন্টদের ঘর ছাড়া করেছে, 16 জন আইপিএসকে পাঠিয়েছিল মমতা ব্যানার্জি। তারপরেও 8000 ভোটে নন্দীগ্রামে হেরেছে। পুলিশি অত্যাচার না হলে 20,000 ভোটে হারত। সাফ হয়ে গেছে আমার জেলায়, তো 16টার মধ্যে 15টা বিধানসভায় জিতেছি। মমতা বলছেন ইন্ডিয়া শাইনিং, আর ওদিকে রবিবার তিনি শপথ নিচ্ছেন, নরেন্দ্র দামোদর দাস মোদি। তার আগে এতটুকু স্বস্তি বোধ করছেন কি? নীতিশ নাইডুর একটার পর একটা বায়না আবদার, শরিকি চাপে নিজের দলই কাটছাট। কাকে রাখবেন, কাকে ফেলবেন? নরেন্দ্র মোদীর সঙ্গে শপথ নেবেন কারা? বাংলা থেকে কারা? জল্পনা চলছে। তার চেয়েও বড় প্রশ্ন, কোন ফর্মুলায় শরিকদের খুশি রাখবেন? বাংলায় দলে যাকে নিয়ে প্রশ্ন, দিলীপ ঘোষ, এমনকি সৌমিত্র খাঁর মতো নেতারাও সরব। সেই শুভেন্দুও আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রীর শপথে উপস্থিত থাকার। দিলীপরা কি তাতে খুশি হয়েছেন? অনেক জল্পনা, অনেক সংশয়ের পথ পেরিয়ে অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ সমাগত। কাল ভারতের প্রধানমন্ত্রী পদে তৃতীয় দফায় শপথ নেবেন নরেন্দ্র দামোদর দাস মোদি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নয়াদিল্লির প্রাণকেন্দ্র, দেশের প্রাণকেন্দ্র বিজয় চকে। দেখুন রাইসিনা হিলস, রাষ্ট্রপতি ভবন, যেখানে কাল সন্ধ্যাবেলায় সেই মহা সমারোহকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা। কিন্তু শরিকি কাটা সামলে নরেন্দ্র মোদীর নয়া মন্ত্রিসভার রূপরেখা কেমন হবে? 2019-এ 72 জন মন্ত্রী ছিলেন, এবার কতজনের মন্ত্রিসভা? তার চেয়েও বড় প্রশ্ন, নীতিশ চন্দ্রবাবুদের শেষ পর্যন্ত সামলাবেন কি করে? এলজেপি তারা দাবি করছে মন্ত্রকের, হ্যাঁ তারা মাত্র একটি আসন পেয়েও দাবি করছে মন্ত্রকের। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, জেডিএস এর মতো পার্টি তারা কৃষি মন্ত্রক চেয়ে কার্যত গোঁ ধরে আছেন। অপরদিকে জেডিইউ কোনোভাবেই তারা রেল মন্ত্রক ছাড়তে চাইছে না। সরকার যেই করুক, বিহার যে কিং মেকার ইতিমধ্যেই জানিয়েছেন লালু পুত্র তেজস্বী। তিনি কি শুধুই নীতিশের কথা ভেবে বলেছেন? কটি মন্ত্রক নীতিশের জেডিইউ পাচ্ছে তা নিয়ে জল্পনা আছে। লোক জনশক্তি পার্টি, জিতন রামের হিন্দুস্তান আওয়ামী মোর্চা, রাষ্ট্রীয় লোক মোর্চাও মন্ত্রিত্বের দাবিদার। তাহলে এবার কি বিহার থেকে বেশি মন্ত্রী? তবে উত্তরপ্রদেশ থেকে কিন্তু মন্ত্রী কমবে। শিন্ডের শিবসেনা, এনসিপি কেও খুশি করতে হবে। আপাতভাবে যে খবর আসছে, পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ এখনই নয়। সেক্ষেত্রে কারা কারা এই শপথের তালিকায় রাষ্ট্রপতি ভবনে শেষ পর্যন্ত রেড কার্পেটে হাঁটবেন, নজর থাকবে সেদিকেই। সূত্র মারফত খবর, নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি একাধিক প্রথম সারির মন্ত্রী যেমন রাজনাথ সিং, নীতিন গডকরি এবং অমিত শাহ, পীযূষ গোয়েল, এরকম একাধিক প্রথম সারির মন্ত্রী তারা মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। কিন্তু নজর থাকছে জেডিইউ এবং তার পাশাপাশি টিডিপির তরফে কারা শপথ নেবে। রাইসিনা হিলসের রাষ্ট্রপতি ভবনে সন্ধে 7:15 নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠান। 8000-এরও বেশি অতিথিদের জন্য ব্যবস্থা করা হয়েছে। আমন্ত্রিত বাংলাদেশ, ভুটান, নেপাল, মালদ্বীপ, মরিশাস, সেশেলস ও শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধানরা। মোদীর শপথে যোগ দিতে শনিবারই দিল্লি পৌঁছন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালদ্বীপের সঙ্গে সম্পর্কে চিড় ধরলেও ভদ্রতা ভোলেনি ভারত। আমন্ত্রিত মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু। সূত্র বলছে দিল্লির আমন্ত্রণ গ্রহণ করেছেন মুইজ্জু।
তাবড় রাষ্ট্রনেতারাই নন, আমন্ত্রণের তালিকায় বিশেষ নজর কাটতে চলেছেন আরো কয়েকজন। সেন্ট্রাল ভিস্টা প্রকল্প, বন্দে ভারত, মেট্রো রেলের কর্মীদের একাংশ আমন্ত্রিত সাফাই কর্মী ও তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা, আমন্ত্রিত কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কয়েকজন সুবিধাভোগীও। ইমিডিয়েট নেবাস যারা, ভারতের গায়ে যদি একটা কাল্পনিক দেয়াল আঁকেন, সেই দেয়ালের বাইরে যে দেশগুলি, প্রত্যেকটি দেশকে ভারত সমাদর জানিয়ে, সম্মান জানিয়ে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর তৃতীয় দফার যে শপথ অনুষ্ঠান তাতে আমন্ত্রণ জানাচ্ছে। এটাও কিন্তু বিদেশ নীতির একটা তাৎপর্যপূর্ণ পার্ট। শপথ তো এর আগেও দুবার নিয়েছেন নরেন্দ্র মোদী। গত দুবারের সঙ্গে ফারাক হলো এবার আর ঝিমিয়ে নেই বিরোধী শিবির। আজ মমতা বন্দ্যোপাধ্যায় তো বড় দাবি করে বসলেন, সরকার হবে বিরোধী জোট ইন্ডিয়ারই। নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে, বাট যে কতদিন থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় আশায় থাকতে পারেন, কিন্তু শকুনের অভিশাপে তো গরু মরে না। মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নিয়ে দেখুন, হয়তো আম সন্দেশ হয়তো পাঠিয়েছেন। একটু সামলাতে দিন, একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে। ইন্ডিয়ার মধ্যে তফাৎ কি জানেন? এনডিএতে যে টিমগুলো আছে সবার প্রতি আমার রেসপেক্ট আছে, আপনাদের চাওয়াটাও বেশি আছে, কিন্তু ইন্ডিয়াতে যারা আছে আমরা কিছু চাই না, আমরা শুধু মানুষের ভালো চাই, দেশের ভালো চাই। তাই মনে রাখবেন, উই আর ডেডিকেটেড অ্যান্ড ডিটারমাইন্ড। সেই জন্য লেট আস ওয়েট অ্যান্ড ওয়াচ। দিল্লির রাজনীতির করিডোরে জোট রাজনীতির কামব্যাক। এই প্রথম আঞ্চলিক দলগুলোর ওপর নির্ভর করে সরকার চালাতে হবে নরেন্দ্র মোদীকেও। কংগ্রেসের আসন দ্বিগুণ হলেও বিরোধী জোটে আঞ্চলিক দলগুলোরই রমরমা। ভোটের আগে আঞ্চলিক দলগুলোর জোট বাঁধার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন মমতা ব্যানার্জি। আমি কথা দিচ্ছি, বাংলা থেকে জিতে দিল্লি আমরা দখল করবই। আফটার ইলেকশন রিজিওনাল পার্টিগুলোকে একসাথে নিয়ে আমরা সবাই মিলে করব। ভোট মিটতেই বিরোধী জোট ইন্ডিয়া বৈঠকে বসে। এখনই কি সরকার গড়তে ঝাঁপাবে বিরোধীরা? কংগ্রেসের সঙ্গে মতপার্থক্য হয় কিছু শরিকের, তারপর দেখা যায় সক্রিয় অভিষেক ব্যানার্জিকে। দিল্লিতেই সমাজবাদী পার্টি আপের নেতাদের সঙ্গে কথা বলেন। উদ্ধব ঠাকরে শরদ পাওয়ারের সঙ্গে কথা বলতে মুম্বাই যান। কংগ্রেসও নিশ্চয়ই নজর রাখছে। মমতা ব্যানার্জি যেদিন কংগ্রেসের সুরেই সুর মিলিয়ে সরকার গড়তে ওয়েট অ্যান্ড ওয়াচ নীতির কথা বললেন, সেদিনই বসেছিল কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠক। সেখানেও শরিকদের সঙ্গে নিয়েই চলার প্রস্তাব পাশ হলো। ইন্ডিয়া জোটের যাবতীয় অবদানকে স্বীকার করা হলো সিডব্লিউসিতে। স্পষ্ট বুঝিয়ে দেওয়া হলো আগামী দিনে পথ চলার ক্ষেত্রে সবথেকে বড় লক্ষ্য হবে ইন্ডিয়া জোটের শরিক দলের ঐক্য। ভোটের মাঠেও এবার কংগ্রেস বিশেষ দাদাগিরি করেনি। শরিকদের জন্য আসন ছেড়ে স্বাধীনতার পর প্রথমবার সবচেয়ে কম আসনে লড়েছে কংগ্রেস। তাতেই গতবারের চেয়ে আসন প্রায় দ্বিগুণ। আজ কংগ্রেসের বৈঠক জুড়ে শুধুই রাহুল গান্ধী। রাহুলের ভারত জোড়ো সেকেন্ড এডিশন মানে ন্যায় যাত্রার সাফল্যের কথা বলা হয়েছে প্রস্তাবে। কিরকম? উত্তরপ্রদেশে বিরাট সাফল্যের পর বসে থাকতে নারাজ কংগ্রেস। 11 থেকে 15 জুন উত্তরপ্রদেশেই ধন্যবাদ যাত্রায় হাঁটবেন আবার রাহুল এবং তার সঙ্গে কংগ্রেসের শীর্ষ নেতারাও। সাইডলাইনে রেখে যতই আঞ্চলিক শক্তিকে সুসংহত করার চেষ্টা করুন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যতই রাহুল গান্ধীর নেতৃত্বকে অস্বীকার করার চেষ্টা করা হোক না কেন, আদতে রাহুল গান্ধীর প্রতিটা পদক্ষেপ, তার 2 দফায় ভারত জোড়ো যাত্রা ডিভিডেন্ড দিয়েছে নির্বাচনী ফলাফলে। এই দাবি করেই কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শেষ হলো। রাহুল গান্ধীকে মুখ হিসেবে তুলে ধরল কংগ্রেস, তাকে বিরোধী দলনেতার দায়িত্ব নেওয়ার জন্য আর্জি জানানো হলো। He replied that he will think about it. রাহুল গান্ধীর নেতৃত্বেই আজকে কংগ্রেসের এই উত্থান। সারা ভারতবর্ষের বিরোধী মুখ হিসেবে রাহুল গান্ধীর অবশ্যই উঠে আসা উচিত। বৈঠকে ছিলেন সোনিয়া গান্ধী। হাসি মুখে বৈঠক থেকে তাদের বেরিয়ে আসতে দেখা যায় এবং মা, ছেলে, মেয়ে 3জনই আজকে খুব ভালো মুডে ছিলেন। বহুদিন পর
কংগ্রেসের ঘরে কিন্তু আজকে অনেকটাই বেশি খুশির জোয়ার। কংগ্রেস হয়তো সরকারে বসতে পারছে না, ইন্ডিয়া ব্লক সরকারে বসতে পারছে না, কিন্তু কংগ্রেস দাবি করছে যে কংগ্রেসের পুনরুজ্জীবন এই 2024-এর লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই শুরু হয়ে গিয়েছে। কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শেষের কয়েক ঘন্টা পরই মমতা ব্যানার্জি বললেন, বিরোধী জোট ইন্ডিয়া আজ সরকার গড়ার দাবি জানায়নি, তার মানে এই নয় আগামীকাল জানাবে না। But the India team didn't ask the stake. It doesn't mean that tomorrow they won't. Let us wait for the opportunity.